আমার হাজব্যান্ড যখন সকাল 5:30টায় অসুস্থ হয়, আমি ঠিক 10 মিনিটের মধ্যে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই এবং আমি ইমার্জেন্সিতে আমি আমার নিজের গাড়িতে করে নিয়ে যাই। মানে আমার হাজব্যান্ডের বডি স্ট্রেট হয়ে যায়, মানে ওর একটা খিঁচুনির মতো একটা ওঠে। তো তখন ওর বডি স্ট্রেট হয়ে যায়, ও আর কিছু বলতে পারে না। তখন ও অনেক বলার কিছু চেষ্টা করে, কিন্তু আমাকে কিছু বলতে পারে না। আমি সাথে সাথে ওকে হসপিটাল নিয়ে যাই। ইভেন ওর বডি স্ট্রেট হয়ে যাওয়াতে আমি পিছনের সিটে ওকে শোয়াইছি, কিন্তু আমি পিছনের মানে গাড়ির দরজাটা পর্যন্ত আমি আটকাইতে পারিনি। আমি গাড়ির একটা দরজা জাস্ট এরকম হাত দিয়ে টান দিয়ে ধরে, ওই ভোরবেলা আমার বাসা থেকে ইউনাইটেড হসপিটালে যেতে 5 মিনিট লাগছে। আমি জাস্ট ওই অবস্থাতে ড্রাইভারকে বলছি গাড়ি টান দিয়ে নিয়ে যাও। আমি ওই সময়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি। জাস্ট আমি ঘটনাটা বলি আপনাদেরকে জেনে রাখার জন্য, যে আসলে আমাদের দেশের চিকিৎসা অবস্থা কত খারাপ। তখন তারা হচ্ছে যে ইমার্জেন্সি গেটেই ছিল, ওখানকার ডাক্তার ইউনাইটেডের মানে ইয়ারা যারা ছিল আর কি ইমার্জেন্সিতে। তো আমার হাজব্যান্ডকে রিসিভ করে ইমার্জেন্সিতে নিয়ে তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে। আমার থেকে বন সই সব কিছু নেয়। আমি বলছি আপনাদের যা যা করা লাগে আপনারা করেন, মানে যা করা লাগে জাস্ট করেন। পরে ওনারা বললো যে আমরা একটা সিটি স্ক্যান করব। তখন ওনারা একটা সিটি স্ক্যান করে। তো সিটি স্ক্যানের মধ্যে তখন ধরা পড়ে না যে আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করছে বা স্ট্রোক করছে, এটা ধরা পড়ে না সিটি স্ক্যানের মধ্যে। তো ওরা আমাকে বলে যে ম্যাডাম, আমরা তো ধারণা করছিলাম উনি স্ট্রোক করছে, বাট সিটি স্ক্যানে ধরা পড়ে নাই। তো অনেক সময় দেখা যায় যে সিটি স্ক্যানের সাথে সাথে ধরা পড়ে না, পরে কয়েক ঘন্টা পরে আবার করলে হয়তো ধরা পড়বে। তো পরে ওনারা আমার হাজব্যান্ডকে লাইফ সাপোর্টে দিয়ে আইসিইউতে নিয়ে যায়। আমাকে বললো যে ম্যাডাম, স্যারকে লাইফ সাপোর্ট দিতে হবে, স্যার নিজে নিজে ব্রেথিং করতে পারতেছে না, আর আইসিইউতে নিয়ে যেতে হবে। আমি বলছি আপনি ভাই যা করা লাগে জাস্ট করেন, আমি ওকে জাস্ট ফেরত চাই। তখন ওরা আইসিইউতে নিয়ে যায়, লাইফ সাপোর্ট নিয়ে গেছে। তখন ওই দিন ছিল শুক্রবার, বুঝলেন, মানে শুক্রবারে অসুস্থ হওয়া যাবে না। আমি ওদেরকে বারবার বলছি যে আপনাদের স্পেশাল ডক্টর কল করেন। আমার হাজব্যান্ড ডক্টর কাইসার নাসিরুল্লাহর পেশেন্ট 2007 সাল থেকে, আপনারা ওনাকে কল করেন, আপনারা আপনাদের কোনো প্রফেসর ডাকেন। ওরা বলে যে না ম্যাডাম, লাগবে না, আমাদের হচ্ছে যে আইসিইউ ডক্টর দেখতেছে। মানে আমি বারবার ওদেরকে বলছি যে প্লিজ আপনারা মানে কোনো প্রফেসর কল করেন, কোনো মানে আরও কোনো স্পেশাল ডক্টর কল করেন না। ওরা বলতেছে যে না, আজকে শুক্রবার, আজকে কোনো প্রফেসর আসবে না, আজকে আইসিইউ ডাক্তার দেখতেছে, মানে এইসব করে ওরা আইসিইউতে নিয়ে গেলো। এখন আমরা তো হেল্পলেস, কিছু করার নেই মুহূর্তে। আমি জানিও না আমার হাজব্যান্ডের কী হয়েছে, আর এরকম সিচুয়েশনে একজনকে নিয়ে তো আমি যদি না জানি যে কী হয়েছে, আমি কীভাবে নিয়ে বিদেশে ফ্লাই করবো। তারপরে শুক্রবার চলে গেল, ওরা কিন্তু আর সেকেন্ড কোনো সিটি স্ক্যান করায় নাই। তো ওরা যে সেকেন্ড আরেকটা মানে পেশেন্টের কি হয়েছে সেটা ওরা ধরতে পারতেছে না। ওরা আমাকে খালি বলতেছে আমরা এই টেস্ট করাচ্ছি, সেই টেস্ট করাচ্ছি, পিঠের থেকে নিয়ে এই টেস্ট, বা পিঠের মেরুদণ্ড থেকে রস নিয়ে কি যেন টেস্ট করতে দিছে। মানে এগুলো তো আর এত কিছু বুঝি না ভাই, ডাক্তারের কথাবার্তা অনেক কিছু তারা টেস্ট করতেছে। তো এই যে তোমরা তো ডাক্তার, মানে তারা তো ডাক্তার, তারা তো বুঝবে যে এখন আরেকটা সিটি স্ক্যান করা দরকার। কারণ যদি তার ব্রেন স্ট্রোক হয়ে থাকে তাহলে তো এটা সোয়েলিং করে তার পুরো মাথায় ছড়ায় যাবে, তাই না, পুরো ব্রেনটা মানে হচ্ছে যে এফেক্টেড হবে। তারা কিন্তু ফার্দার আরেকটা সিটি স্ক্যান করে নেই। ওই দিন পুরো চলে গেল। পরের দিন মানে শুক্রবারে আমি সকাল 5:30টায় নিয়ে গেছি, বুঝেন। পরের দিন শনিবারে 11টার দিকে এসে ডক্টর দেখছে, ওদের স্পেশাল ডক্টর। তখন হার্টের ডাক্তার দেখছে, নিউরো ডাক্তার এসে দেখছে, দেখে তারা আবার সিদ্ধান্ত নিয়েছে আরেকটা সিটি স্ক্যান করবে। অলরেডি তখন 12, 13, 14, 15, 16, 17 ঘন্টা চলে গেছে। দেখেন, ধরতে পারে নাই কি হয়েছে, 16, 17 ঘন্টা চলে গেছে। তারপরে আমাকে বলতেছে মানে বাংলাদেশের এই মানে ডায়াগনোসিস, হ্যাঁ এটার কি লাইভ হবে, এটার কি লাইভ হবে, হ্যাঁ আচ্ছা রাখো। সো দেখেন, তারপরে তারা হচ্ছে যে ধরতে পারতেছে না। তারপরে হচ্ছে যে আপনার 11টার সময় পরে ডাক্তার দেখে গেছে আইসিইউতে। তখন আমাকে বললো যে ম্যাডাম, স্যারের কী হয়েছে আমরা তো আসলে ঠিক আইডেন্টিফাই করতে পারতেছি না, আমরা আবার ফার্দার একটা সিটি স্ক্যান করবো, এখনই করবো। 11টার সময় বলছে সিটি স্ক্যান করবে। আমি একবার আইসিইউর সামনে যাই, আবার নিচে নামি, আবার সিটি স্ক্যান রুমের সামনে নামি, আবার আইসিইউর সামনে যাই, আবার সিটি স্ক্যান রুমের সামনে নামি। এরকম করে আমি মনে হয় 10 থেকে 15 বার আপ ডাউন করছি। ওদের নাকি কি লোক নাই, সিরিয়াল নাই, হ্যান নাই, ট্যান নাই, এইসব করতে করতে লাস্টে ওরা কয়টায় সিটি স্ক্যান করেছে জানেন? 5:30টায়। তার মানে অলরেডি 36 আওয়ার্স গন, মানে 36 ঘন্টা তখন অলরেডি চলে গেছে। তখন সিটি স্ক্যান করে আমাকে বলে যে ম্যাডাম, আপনার হাজব্যান্ডের তো একটা মেজর ব্রেন স্ট্রোক হয়েছে, লেফট সাইডটা এফেক্টেড হয়েছে, অ্যান্ড লেফট সাইডটা পুরো হচ্ছে রাইট সাইডকেও এখন হচ্ছে যে আপনার মানে সোয়েলিং হয়ে রাইট সাইডটাকেও হচ্ছে যে এফেক্ট করে ফেলছে। তো তখন আমার কি করার আছে, তখন আমাকে বলল যে একটা
সিটি এনজিও করব আমরা আপনার হাজব্যান্ডের ব্রেনে, যে দেখবো মানে এটা ওই যে এনজিওগ্রাম যেমন হার্টে করে এরকম একটা সিটি এনজিও করে ব্রেনে, যে দেখবো যে পুরো জিনিসটা ক্লিয়ারলি দেখবো। একটা মানে স্ট্রোক করছে পেশেন্টকে, তারা যে সিটি স্ক্যান করলো একটা, আবার একটা ফার্দার সিটি স্ক্যান করলো 36 ঘন্টা পরে। এই সিটি স্ক্যানটা যদি ওরা 6 ঘন্টা পরে করতো, আমার হাজব্যান্ড বা 4-5 ঘন্টা পরে করতো, যে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক হয়েছে কিনা, তখন ধরে যদি তারা যদি মানে স্ট্রোকের ট্রিটমেন্টে যেত, তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের অবস্থা এত খারাপ হইতো না। এই সিটি স্ক্যান ব্রেন স্ট্রোক হয়েছে এটা ধরতে তারা 36টা ঘন্টা পার করছে, এখানেই আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে, এখানেই ওর ব্রেনটাকে মেরে ফেলছে। মানে আমাদের দেশের চিকিৎসা খাত এত খারাপ। ইউনাইটেডের মতো একটা হসপিটাল, যেটাকে যেই হসপিটালগুলোকে কিনা আমরা প্রথম সারির হসপিটাল হিসেবে ধরা হয়, প্রাইভেট হসপিটালের মধ্যে প্রথম সারির হসপিটাল বলে ধরা হয়, এই হসপিটাল যদি এরকম ট্রিটমেন্ট করে কিছু বলার নাই। মানে কিছু বলার আছে বলেন, আমি কি বলে দিব যে আপনার আরেকটা সিটি স্ক্যান করেন, না এটা ডাক্তার ঠিক করবে? সকাল 11টায় বলছে আমাকে সিটি স্ক্যান করবে, সেই সিটি স্ক্যান করছে বিকাল 5:30টায়, তারপরে সিটি এনজিও করছে রাতে করে, তারপরে আমার সাথে রাতে 10-10:30টায় কি 11টার দিকে আমার সাথে তখন ডাক্তার বসে তখন বলে যে এখন তো আর কিছু করার নাই, আপনার হাজব্যান্ডকে অপারেশন, মানে আমরা যদি অপারেশন করে তার এখানের ইয়াটা আর কি মানে মানে খুলিটা আর কি খুলে রাখবে, এখানে যে হার্টটা থাকে, মানে একটা হার্ট থাকে তো এখানে, এই হার্টটা খুলে রেখে তারা হচ্ছে স্পেস দিবে ব্রেনটাকে, মানে ব্রেনটা তো ফুলে যাচ্ছিল তখন, এখানে এই হাড্ডিটাকে খুলে তারা হচ্ছে স্পেস দিবে। তখন আমি আমাকে বলতেছে বাট আপনার এই অপারেশন করে আপনার কোনো লাভ হবে না, আপনার হাজব্যান্ড হচ্ছে আমরা যতটুকু বুঝছি উনি আর কামব্যাক করবে না। তো আপনার কাছে দুইটা অপশন আছে, যে আপনি এভাবেই তাকে আইসিইউতে রেখে, মানে সে অলরেডি কোমাতে চলে গেছে, এইভাবে তাকে রেখে আপনি এখানে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি তাকে যদি কষ্ট না দিতে না চান, যে ঠিক আছে অনেকে তো টাকা পয়সার জন্য বা ভাবে যে পেশেন্ট কষ্ট পাচ্ছে অথবা টাকা পয়সা বাঁচানোর জন্য আপনি তার লাইফ সাপোর্টটা খুলে দিতে পারেন। আমি বলছি হোয়াট, আমি কখনো এটা করতে পারবো না। আমি বলছি আমি তাহলে আমার পেশেন্টকে আমি দেশের বাইরে নিয়ে যেতে চাই। পরে বললো দেশের বাইরে নিয়ে গেলে কোনো লাভ নাই, আপনার হাজব্যান্ড কামব্যাক করবে না। আমি বলছি দেখেন আমি আমার হাজব্যান্ডকে দেশের বাইরে নিয়ে যাব, কারণ আমার সারা জীবন রিগ্রেট হবে। আমি টাকা পয়সা দেখেন সারা জীবন ইনকাম করবো, বাট আমার হাজব্যান্ডকে যদি আমার কাছে অপশন আছে দেশের বাইরে নিয়ে যাওয়ার, আমি যদি না নিয়ে যাই আমার সারা জীবন রিগ্রেট, আমি মরে যাবো। তখন ডাক্তার বলছে যে ঠিক আছে আপনি পেশেন্টের অ্যাটেন্ডেন্স, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ইচ্ছা। তখন আমি বলছি যে না আমি বিদেশে নিয়ে যাবো, আপনারা আমাকে দেন, কেস সামারি দেন, মানে আমার পেশেন্টের কী হয়েছে সেই কেস সামারিটা দেন। তখন বলতেছে কেস সামারি দিতে আমাদের 24 ঘন্টা থেকে 2 দিন লাগবে, 1 দিন থেকে 2 দিন সময় লাগবে। আমি বলছি আমাকে এখন এই মুহূর্তে কেস সামারি দেবেন। পরে বলছে যে ঠিক আছে ম্যাডাম আমাদেরকে সময় দেন। তখন অলরেডি রাত 12টা বেজে গেছে, যে আমরা সকাল 10টার মধ্যে আপনাকে হচ্ছে যায় কেস সামারিটা দিব। তখন আমি অলরেডি মোবাইলের মধ্যে ওই সিটি স্ক্যানের রিপোর্ট আর সিটি এনজিওর রিপোর্টগুলো আমি মোবাইলের মধ্যে ছবি তুলে অলরেডি আমি এটা ব্যাংককের বার্মনগার্ড হসপিটালে আর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে ওরা আমাকে ওখান থেকে মেল করছে যে আপনি তাড়াতাড়ি আমাদেরকে কেস সামারিটা পাঠান। তো সকাল 10টা বাজে আমি দাঁড়াই থেকে এসে আমি হচ্ছে যে তখন অবশ্য আইসিইউতে যে ডিউটি ডাক্তার ছিল সে খুব হেল্প করছে, সে তাড়াতাড়ি করে আমাকে কেস সামারিটা দিছে। তখন আমি নিচে থেকে কাউন্টার থেকে কেস সামারিটা নিয়ে আমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে পাঠাই, ওটা মেল করে, এবং হচ্ছে বার্মনগার্ডে পাঠাই ব্যাংককে। তো 2 জায়গা থেকে এটা অ্যাকসেপ্ট করে, মাউন্ট এলিজাবেথ থেকেও অ্যাকসেপ্ট করে, বলে তোমার হাজব্যান্ডকে নিয়ে আসো, আবার বার্মনগার্ড থেকেও অ্যাকসেপ্ট করে, এবং আমি ব্যাংকক হসপিটালেও পাঠাই, ওরাও অ্যাকসেপ্ট করে। তো এখন আমি যদি সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই, সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডের ব্রিটিশ পাসপোর্ট, তার কোথাও লাগবে না, ভিসা লাগবে না, কিন্তু আমার সিঙ্গাপুরে ভিসা করা নাই, ভিসা করতে আরও 24 ঘন্টা চলে যাবে, মিনিমাম 1 দিন লাগবে। কিন্তু আমার ব্যাংককের ভিসা করা আছে, সো আমি ব্যাংককে ফ্লাই করতে পারি ওই মুহূর্তে। এখন যেটা সমস্যা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, ওই দিন ব্যাংককের সব এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে বুকড, কোনো এয়ার অ্যাম্বুলেন্স খালি নাই, আর বাংলাদেশ থেকে তো কোনো এয়ার অ্যাম্বুলেন্স নাই, সব ব্যাংককের সব এয়ার অ্যাম্বুলেন্স বুকড। এখন আমার কাছে অনলি একটা ওয়ে আছে, সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনায়া ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে আমার হাজব্যান্ডকে ব্যাংককে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি অলমোস্ট আমার ডাবল পে করা লাগতেছে। ধরেন ব্যাংকক থেকে আমি যেই টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স আনতে পারতাম ওইটার ডাবল টাকা আমাকে দিতে হতেছে সিঙ্গাপুর থেকে আনানোর জন্য, কারণ সিঙ্গাপুর থেকে এটা বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশ থেকে এটাকে ব্যাংককে নিয়ে যাবে পেশেন্টকে, আবার ব্যাংকক থেকে ওরা আবার সিঙ্গাপুরে ব্যাক করতে হবে, এই জন্য আমার টাকাগুলো প্রায় ডাবল, মানে
পে করা লাগতেছে। তো আমার কিছু করার নাই, আমার কাছে কোনো ওয়ে নেই, কারণ আমার কাছে 1 মিনিটও সময় নেই, যত তাড়াতাড়ি। আর ব্যাংককের এয়ারলাইন্স আমাকে বলছে যে মানে ওই দিন ছিল 7 তারিখ, আমাকে বলছে যে মানে 7 তারিখ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ফ্লাই করব। তো ব্যাংককের এয়ারলাইন্স আমি 9 তারিখের আগে পাবো না, তার মানে আমার হাতে আরও 2 দিন আমাকে ওয়েট করতে হবে। সো 2 দিনে যদি আমার হাজব্যান্ডের কিছু হয়ে যায়, মানে আমার কাছে 2 মিনিট সময় নেই, আমি 2 দিন ওয়েট করবো তো দূরের কথা। তো আমি বলছি যে না ঠিক আছে, আমি সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনাবো। তখন আমি সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স কনফার্ম করি, কিন্তু তখন আবার ডিজিএফআই আর এনএসআই ক্লিয়ারেন্স নেওয়া লাগে যে আপনার এয়ার অ্যাম্বুলেন্সে করে কাউকে নিয়ে যেতে হলে, কারণ ওই যে 5 তারিখের পর থেকে পলিটিক্যাল কারণে আপনার পলিটিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে ডিজিএফআই আর এনএসআই ক্লিয়ারেন্স লাগে। তখন আমি ডিজিএফআই আর এনএসআই ক্লিয়ারেন্সের জন্য কাগজ পাঠাই। অবশ্য ডিজিএফআই সাথে সাথে ক্লিয়ারেন্সটা দিয়ে দেয়, এনএসআই একটু লেট করছিল, বাট পরবর্তীতে ওনারা আমার ছবি দেখে চিনতে পেরে সাথে সাথে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। পরে ওই দিন রাতে এয়ারপোর্ট বন্ধ থাকে, আমি রাতে আর ফ্লাই করতে পারি না। সকাল 10টায় হচ্ছে যে আমি আমার মানে সিঙ্গাপুর থেকে এয়ারলাইন্স বাংলাদেশে ল্যান্ড করে, ওখানকার ডক্টররা ডিরেক্ট ওদের ইকুইপমেন্ট সব কিছু নিয়ে ইউনাইটেড আসে, এখান থেকে আমার হাজব্যান্ডকে বুঝে নেয়, এবং দেন আবার এয়ারপোর্টে আমরা হচ্ছে স্পেশাল পাস দিয়ে বের হয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা সাথে সাথে ফ্লাই করি। আর ওই মুহূর্তটা আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল, বিকজ আমার হাজব্যান্ডের হার্ট রেট তখন কত ছিল জানেন? 210 220 ছিল হার্ট রেট। আমার জাস্ট আমি একটা সেকেন্ডের জন্য ওর থেকে আমি চোখ ফিরাই নাই, একটা সেকেন্ডের জন্য না। পুরোটা মুহূর্ত ওই জার্নির প্রায় মানে এই ইউনাইটেড থেকে ওকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া, এয়ারপোর্ট থেকে ফ্লাই করা, আবার ওখানে ব্যাংকক এয়ারপোর্ট থেকে বারমুডাট নিয়ে যাওয়া, এই পুরো টাইমটা আমি একটা সেকেন্ড আমার হাজব্যান্ডের থেকে চোখ ফিরে নেই। আমি একাই ফ্লাই করি ওর সাথে, আর সাথে 2জন ডক্টর থাকে। তারপরে আপনার ওখানে বারমুডাট হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তাররা সাথে সাথে সিটি স্ক্যান করে, আর ওরা এত ফাস্ট কাজ করে মানে আপনি অবাক হবেন। সাথে সাথে সিটি স্ক্যান করে এবং মেডিকেল বোর্ড বসে, সাথে সাথে ইনস্ট্যান্ট যত ডাক্তার। তখন কিন্তু অলরেডি ব্যাংককের টাইম সন্ধ্যা 7টা বেজে গেছে, বাংলাদেশে হলে 7টার সময় একটা ডাক্তারও আপনি খুঁজে পাইতেন না, হ্যাঁ তখন। বাট ওখানে এই ডাক্তারগুলো 11টা পর্যন্ত ছিল, 11টা পর্যন্ত ছিল ওই দিন। আমার স্পষ্ট মনে আছে রাত 11টা পর্যন্ত আমার সাথে বসে ওরা মিটিং করছে কি করা যায়, মানে কি কি কমপ্লিকেশনস, কি করলে কি হবে, সব কিছু নিয়ে আমার সাথে মেডিকেল বোর্ড বসছে। ইভেন পরে আমি ডক্টর ইয়ট নামে ওখানে সবচেয়ে বড় একজন আছে, মানে নিউরো ডাক্তার আছে, যে ওনার থেকে আমি অপিনিয়ন নিচ্ছি, ওনার সাথে মিটিং করছি মানে। তো এরপরে কি বলবো, মানে এরপরে তো আপনার ওইভাবে ওখানে ট্রিটমেন্ট চলতেছে। ওরা আমাকে বলছে যে দেখো তোমার হাজব্যান্ডের যে ব্রেন স্ট্রোক হয়েছে ওটা তো বাংলাদেশে ধরতে পারে নাই, ওরা 36 আওয়ার্স পরে ধরছে, সো ওখানেই তোমার হাজব্যান্ডকে হচ্ছে যে শেষ করে দিছে। সো এখন তুমি আমাদের কাছে নিয়ে আসছো, মানে তখন ওনার স্ট্রোক ধরার 6 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্টে যাইতো তাহলে ওনার অবস্থা এত খারাপ হইতো না, আমরা ওনাকে হাঁটায় বাসায় পাঠাইতাম। সো আমি কি করব, তখন এখন তো আর কিছু করার নেই। এখন ওরাও আমাকে সেম কথা বললো যে দেখো এখানে তো অনেক কস্টিং, তুমি যদি ধরো এই কস্টিং যদি টানতে না পারো, তুমি তোমার পেশেন্টকে বাংলাদেশে ফেরত নিয়ে যেতে পারো, অথবা তুমি লাইফ সাপোর্টটা খুলে দিতে পারো, লেট হিম গো পিসফুলি, তুমি তাকে এভাবে কন্টিনিউ করতে পারো ট্রিটমেন্ট। আমি বলছি যে দেখো আমি কোনো অপশন চাই না, আমার কাছে অনলি একটাই অপশন, সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখতে চাই। সেটা মানে যে কোনো ওয়েতে আমি চাই যে সে বেঁচে থাক, সে যেভাবেই বেঁচে থাক, সে হচ্ছে বেঁচে থাক। তারপরে আমি আরও ওখানে ব্যাংককে প্রায় আরও 8-10টা হসপিটালে গেছি, মানে ডাক্তারদের অপিনিয়ন নিচ্ছি। সবাই আমাকে এটাই বলছে যে তোমার কাছে 2টা অপশন, একটা হচ্ছে তুমি তোমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দিতে পারো, আর আরেকটা হচ্ছে তুমি তাকে এইভাবেই কন্টিনিউ করতে পারো ট্রিটমেন্ট। তো আমি বলছি যে আমার প্রশ্নই আসে না, বিকজ অনেকে কিছু মহিলা এরকম একটা কথা লিখেন যে আপনি আল্লাহর সাথে ফাইট করতেছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা এরকম খারাপ কেন, এই কথা কেন বলেন? একটা মানুষ যদি আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে, একটা মানুষ হ্যাঁ মেশিনের সাহায্যে সে তার নিঃশ্বাস নিতেছে ঠিক আছে, বাট তার তো শরীরে রক্ত চলাচল করতেছে, সব কিছু করতেছে। তো একটা মানুষকে যদি আল্লাহ নিয়ে যেতে চায়, তাকে কোনো দুনিয়ার মেশিন আটকায় রাখতে পারবে? তার নিঃশ্বাস চলবে মেশিন দিয়ে? আপনারা যে বলেন যে আমি কিছু মানুষের সাথে এমন খারাপ বলে, আমি নাকি আল্লাহর সাথে ফাইট করতেছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আপনাদেরকে। বরঞ্চ আমি যদি লাইফ সাপোর্ট খুলে দেই, তাহলে আমি জানতেছি খুলে দেওয়ার 10 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড মারা যাবে, তার মানে কি আমি তাকে ইচ্ছা করে মেরে ফেললাম।
সো আপনারা এইরকম নোংরা কথা কিভাবে বলেন? একটা মানুষ যদি আল্লাহ যদি তার আয়ু রেখে থাকে, তার হায়াত রেখে থাকে, কোনো মেশিন তাকে বাঁচায় রাখতে পারবে না, কোনো মেশিনে তার নিঃশ্বাস চলবে না। আর একটা মানুষকে যদি আল্লাহ নিয়ে যেতে চায়, কোনো মেশিন তারা বাঁচায় রাখতে পারবে না। আর যদি আল্লাহ বাঁচায় রাখতে চায়, যে কোনো উসিলায়, যে কোনো ঠুনকো উসিলা আল্লাহ তাকে বাঁচায় রাখবে, বুঝতে পারছেন? তো এগুলা কথা বললেন না। বরঞ্চ আমি যদি তার এটা খুলে দেই, আমি জানি যে এটা খুলে দেওয়ার 10 মিনিটের মধ্যে আমার জামাই মারা যাবে, বরঞ্চ এইটা হবে গোনা পাপ, আমি জেনে শুনে আমার জামাইকে মেরে ফেললাম। কি যে বলেন আপনারা, কিছু মানুষ এত খারাপ আমি জানি না। যাই হোক,